জি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজিমুর রসুল মাহমুদ, সিনিয়র কেমিস্ট, ব্যবস্থাপনা পরিচালক, মোমো সায়েন্টিফিক ওয়াটার টেকনোলজি। প্রিয় ভিউয়ার্স, আমরা পুরো বাংলাদেশব্যাপী ওয়াটার ট্রিটমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছি। পানি বিশুদ্ধকরণ, ছোট বড় বিভিন্ন ধরনের প্ল্যান্ট, WTP, PSTP নিয়ে কাজ করে যাচ্ছি। যাই হোক, আজকে আমি অন্য প্রসঙ্গে আপনাদের সাথে মিলিত হয়েছি। সেটা হলো চতুর্দিকে খুবই প্রচণ্ড তাপদাহ, সবাই খুব কষ্ট পাচ্ছেন। এই বিষয়টি নিয়ে আমি আপনাদের সাথে সামান্য কথা বলবো। যারা আমার ভিডিওটি দেখা আরম্ভ করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে ভিডিওটি কাটবেন না, এইটুকু আশা করি সবার কাছে। প্রিয় ভিউয়ার্স, অ্যাকচুয়ালি আজকে আমাদের দেশে, শুধু আমাদের দেশে নয়, পুরো পৃথিবী জুড়েই আমাদের যে জলবায়ু সেটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের কারণ কি বা কেন সেটা দিন দিন বাড়ছে, সে বিষয়গুলো আমাদের একজন সচেতন নাগরিক হিসাবে সবাই জানা উচিত। তো আমি একজন সিনিয়র কেমিস্ট হিসাবে জাস্ট আমি মেসেজটুকু আপনাদেরকে দিচ্ছি। সেটা হলো, আজকে ঢাকাতে যে টেম্পারেচার আমরা দেখছি যে প্রায় 39-40 ডিগ্রি টেম্পারেচার, এবং এই টেম্পারেচার আজকে 2024 সাল, আগামী 5 বছর পরে কোথায় যাবে যদি আমরা তার কোনো প্রিকুয়েশন না নিই, তাহলে আসলে আমরা আমাদের এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকাটাই আমাদের জন্য খুবই বিপজ্জনক হয়ে যাবে। আপনাদের জানার জন্য আমি বলছি, 1750 সালের পূর্বে, অর্থাৎ 1750 সাল পর্যন্ত আমাদের এই পৃথিবীতে জলবায়ুটা একটা স্থির মাত্রায় ছিল। অর্থাৎ আমাদের জীববৈচিত্র্য থেকে শুরু করে আমার আল্লাহ পুরো পৃথিবীটাকে একটা রিসাইক্লিং একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করেছেন। অর্থাৎ এখানে প্রত্যেকটা জিনিস একটা জিনিসের উপর একটা ডিপেন্ডেন্ট, প্রকৃতির উপর একটা আমাদের যে জলবায়ু সেটা সম্পূর্ণ নির্ভর করে। তো 1750 সাল পর্যন্ত আমাদের যে জীববৈচিত্র্যের যে রিসাইক্লিং আমাদের সেটা কিন্তু বজায় ছিল। বাট 1750 সালের পর থেকে আমরা যেটা রিপোর্টে দেখতে পাচ্ছি, বিভিন্ন সায়েন্টিস্ট এর উপরে গবেষণা করেছেন, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে আজকে আমাদের যে টেম্পারেচার যেটা বেড়েছে তার জন্য যে 3টি জিনিস দায়ী। আমরা সবাই গ্রিন হাউস এফেক্টের কথা জানি, যে গ্রিন হাউস 3টি সাধারণত গ্যাসের সমন্বয়েই গ্রিন হাউস এফেক্টটা তৈরি হয়, আপনারা জানেন। তার মধ্যে প্রথম হলো মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, এই 3টি জিনিস। তো কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 1750 সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যে পরিমাণ ছিল সেটা আমরা রিপোর্ট থেকে দেখতে পাচ্ছি যে প্রায় 280 ppm ছিল। বাট 20 শতকে এসে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে প্রায় 414 ppm আমাদের বায়ুমণ্ডলে। এবং আমরা তার সেকেন্ড যে গ্যাসটি মিথেন, সেটার পরিমাণ আমরা দেখতে পাচ্ছি যে 18 শতকের পূর্বে ছিল প্রায় 922 ppm, বাট এখন 19 শতকের পরে এসে দেখা যাচ্ছে এটা 1867 ppm, অর্থাৎ অনেক বেড়েছে। এবং আরেকটি গ্যাস যেটা দায়ী আমাদের গ্রিন হাউস এফেক্টের জন্য সেটা হলো নাইট্রাস অক্সাইড। সেটা 2019 সালের পূর্বে ছিল প্রায় 270 ppm, বাট এর পরে এখন এসে দাঁড়িয়েছে প্রায় 332 ppm। প্রিয় ভিউয়ার্স, আমরা এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যে 1750 সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের জলবায়ু একটা স্থির অবস্থায় ছিল। বাট এখন দিন দিন কেন এই 3টি গ্যাসের পরিমাণ বাড়ছে, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড? প্রিয় ভিউয়ার্স, এর কারণগুলো আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলছি। তাহলে এই কারণগুলো যদি আমরা জানি, তাহলে কিভাবে তাকে বন্ধ করা যায়, তার প্রিকুয়েশনটা কিভাবে নেওয়া যায়, সেটা আমরা একজন সচেতন নাগরিক হিসাবে সবাই তার বিপরীতে আমরা কাজ করতে পারব। প্রথম যে জিনিসটি দেখা যাচ্ছে যে আমাদের চাহিদার কারণে আমাদের প্রচুর পরিমাণে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে, এবং সেই বিদ্যুৎগুলো উৎপাদন করার জন্য আমাদের যে সমস্ত কয়লা, তেল, গ্যাস যেগুলো ব্যবহার হচ্ছে সেগুলো থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমাদের নির্গত হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এবং ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত আমাদের ফ্যাক্টরিগুলো চলছে, বিশেষ করে আমাদের অনেক ফ্যাক্টরি, আমরা রড তৈরি করার ফ্যাক্টরি, সিমেন্ট তৈরি করার ফ্যাক্টরি, বিভিন্ন স্টিল তৈরি করার ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, এই যে ফ্যাক্টরির পরিমাণ আমাদের অনেক বেড়েছে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের চাহিদার কারণে আমাদের ফ্যাক্টরি বাড়বে, বাট এই ফ্যাক্টরিগুলোর
যে একটা নির্দিষ্ট নিয়ম আছে, একটা এসওপির মধ্যে ফ্যাক্টরিগুলো চালাতে হয়। প্রত্যেকটা ওয়াস্টেজ ম্যাটেরিয়ালসগুলোকে ইটিপির মাধ্যমে পরিবেশে ফেলতে হয় এবং তা থেকে নির্গত যে সমস্ত গ্যাস যাচ্ছে সেটাকেও একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আমাদের এয়ারে ছাড়তে হয়। বাট অত্যন্ত দুঃখজনক, আমি বা পৃথিবীর অনেকগুলো দেশ আমি ঘুরেছি, চায়না গিয়েছি, ইন্ডিয়া গিয়েছি, আরও কয়েকটা দেশের আমি যেটা আমি দেখেছি সেটা হলো তারা একটা নির্দিষ্ট নিয়ম, একটা এসওপি মেনটেন করে কিন্তু ফ্যাক্টরিগুলো চালাচ্ছে। বাট আমাদের ছোট্ট একটা বাংলাদেশ, আমরা এমনিতেই আমাদের পপুলেশন ডেন্সিটি অনেক বেশি, সে জায়গাটিতে চাহিদার কারণে হ্যাঁ আমাদের ফ্যাক্টরি বাড়বে, অবশ্যই চাহিদা পূরণ করার জন্য ফ্যাক্টরি আমাদের করতে হবে, চলবে। বাট আমাদের একটা নৈতিকতা, একটা নৈতিক চরিত্র আমাদের খুবই খারাপ। সেটা হলো আমরা ফ্যাক্টরিগুলো করার সময় আমাদের গভর্নমেন্টের যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো রয়েছে, আমাদের পরিবেশ বান্ধব যে সমস্ত রিকোয়ারমেন্টগুলো রয়েছে, সেগুলো আমরা মেনটেন না করেই একটা ফ্যাক্টরি স্টার্ট করে দিচ্ছি। এই ক্ষেত্রে আমি বাংলাদেশের পরিবেশ অধিদপ্তর যারা রয়েছেন, আমার যারা সিনিয়র বা জুনিয়র ভাইরা রয়েছেন, সিনিয়র কেমিস্ট বা জুনিয়র কেমিস্ট যারা রয়েছেন আমার কলিগ, আমরা বেসরকারি সাইড থেকে আসলে আমরা ফ্যাক্টরিগুলো নিয়ে কাজ করছি। বাট আপনারা সরকারি চেয়ারে বসে কিন্তু আপনারা এই জিনিসগুলো মেনটেন করছেন। আপনারা যদি আপনাদের তরফ থেকে সরকারি যে নিয়ম, সেই নিয়মটা যদি শতভাগ আপনারা যারা উদ্যোক্তা হচ্ছেন বা হবেন বা হয়েছেন তাদেরকে যদি আপনারা একটু ট্রেন আপ বা গাইডলাইন করেন এবং তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে বোঝান যে একটা দেশ, একটা পৃথিবী নির্ভর করতেছে কিন্তু আপনার চলমান অ্যাক্টিভিটিসের উপরে। এবং আপনি যদি এগুলো মেনটেন না করেন সেক্ষেত্রে যে আজকে আমরা যেটা সম্মুখীন হচ্ছে, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড আমাদের এয়ারে চলে এসেছে এবং এই প্রত্যেকটা গ্যাসই কিন্তু আমাদের সূর্য থেকে যে তাপটা আসে সে তাপটাকে শোষণ করে এরা ধরে রাখে এবং ধরে রাখার কারণে আমাদের আজকে যে নিচের যে বায়ুমণ্ডল, সে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এখন আমরা এই গ্যাসের পরিমাণটা কমাতে হবে। আমরা প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমাদের পরিবেশ বান্ধব, আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে যে নিয়ম দেওয়া আছে যে আমরা ইটিপি করতে হবে, ওয়াস্টেজ ম্যাটেরিয়ালসগুলো নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে আমরা এটাকে ওয়াস্টেজ করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওখানে যে সমস্ত গ্যাসগুলো নির্গত হচ্ছে সেটাকেও একটা নির্দিষ্ট এসওপির মাধ্যমে কীভাবে সেটাকে কমিয়ে আনা যায় বা সেটাকে কীভাবে ফিল্টারাইজ করে এয়ারে ফেলা যায় সেই বিষয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখন আপনারা যারা সরকারি চেয়ারে রয়েছেন, আপনাদের তরফ থেকে যদি আপনারা কোনো অসাধু উপায় মেনটেন করে যদি আপনারা এগুলাকে ছাড় দিয়ে দেন, সেক্ষেত্রে আজকে আমরা 18-19 কোটি মানুষ কিন্তু আজকে মৃত্যুর পথে আমরা যাত্রা করছি অলরেডি। তা আমি আমার তরফ থেকে, আমার এই জায়গাটি থেকে অ্যাজ এ সিনিয়র কেমিস্ট হিসাবে আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট, বিশেষ করে পরিবেশ অধিদপ্তরের উপরে উনি যাতে একটু নজরটা দেন। কারণ পরিবেশ অধিদপ্তর যদি আমাদের সমস্ত ফ্যাক্টরিগুলোর উপরে একটু তারা এসওপিগুলো মেনটেন করার জন্য যদি তারা একটু ভালোভাবে গাইডলাইন দিয়ে থাকে, তাহলে আজকে আমরা যেটা সম্মুখীন হচ্ছি যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড যেগুলো নির্গত হচ্ছে, এগুলো থেকে আমরা রেহাই পাবো এবং হিট থেকে আমরা রেহাই পাবো। এবং এরপরে আমাদের যেটা রয়েছে, যেমন আমাদের এগ্রিকালচারের এখন আমাদের অনেক ফার্ম বেড়েছে, গরু থেকে শুরু করে ফিশ, এগ্রিকালচারাল অনেকগুলো। এখন গরু একটা আমরা পালবো বা গরুর এগ্রিকালচারে আমাদের একটা প্রফিট মার্জিন হবে, আমাদের মাংসের চাহিদা রয়েছে, বাট সেখানেও একটা কিন্তু এসওপি রয়েছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর রয়েছে। গরু থেকে সে যে মলটা ত্যাগ করে, সে মল থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস সেখানে উৎপন্ন হয় এবং সেটাকে কীভাবে ড্যামেজ করতে হবে, সেটা থেকে কীভাবে সারটা তৈরি করে আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করব, সেটাকে যেন তেনভাবে ফেলে দিলে চলবে না, কারণ সেটা এয়ারে গিয়ে কিন্তু প্রচুর পরিমাণে মিথেন গ্যাস নির্গত করছে, যেটা আমাদের এখন এয়ারে ডেন্সিটি বেড়ে যাচ্ছে এবং হিটের জন্য কিন্তু দায়ী হচ্ছে। তো সেই জায়গাটিতে আমাদের এগ্রিকালচার, ফিশ ফার্ম যেগুলো রয়েছে এগুলোর প্রতিও একটু নজরদারি, এগুলো সবই পরিবেশ অধিদপ্তরের কাজ। ওনারা এগুলাকে যখনই অনুমোদন দিবে অবশ্যই এটাকে ওনাদেরকে প্রপার ট্রেন আপ করিয়ে এবং প্রিকশনগুলো যাতে তারা মেনটেন করে সেই বিষয়ে ওনাদেরকে প্রপার গাইডলাইন দিতে হবে এবং শতভাগ এই জায়গাটিতে কাজ করতে হবে পরিবেশ অধিদপ্তর, আমি মনে করি। এবং আরও রয়েছে, যেমন আমাদের এখন প্রচুর পরিমাণে বিল্ডিং হচ্ছে আমাদের আজকে ঢাকা শহরের কথাই আমরা চিন্তা করে দেখি যে ঢাকাতে আমি দেখলাম, আমি এখনও এই মুহূর্তে আমার হেড অফিস ঢাকাতে আছি, একটু মাটি দেখা যায় না, কোনো মাটি নেই যে মাটি তাপটা শোষণ করবে, কোথাও কোনো সবুজ গাছগাছালি দেখা যাচ্ছে না। যে এত মানুষ, প্রত্যেকটা মানুষের গায়ের একটা হিট রয়েছে এবং আমাদের এই যে ঢাকা শহরে এত বিল্ডিং, এত রেসিডেন্সিয়াল আমাদের বিল্ডিং উঠেছে, তার এগেনস্টে যদি আমরা প্রত্যেক বিল্ডিংয়ের কাছাকাছি যদি দুটো করেও সবুজ বনা নিয়ে গাছ আমরা রোপণ করতাম, সেই ক্ষেত্রে আমার গাছ কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা শোষণ করে, কিছু কার্বন ডাইঅক্সাইড এখানে আমাদের অ্যাবজর্ব করতে পারতো গাছ, এবং কোনো মাটি দেখা যাচ্ছে না। অ্যাজ ওয়েল এজ আমাদের ঢাকা শহরে আমি দেখেছি যে, আমি ঢাকা শহরে ইতিহাস পড়েছি, আজ থেকে 20-25 বছর আগেও ঢাকা শহরে অনেক ক্যানেল ছিল, ছোটো ছোটো কিছু জলাধার ছিল, যেগুলো এই পানিগুলো কিন্তু তাপ শোষণ করে এবং পানিগুলো এয়ারের যে তাপমাত্রা, সে তাপমাত্রাগুলোকে শোষণ করে সে এয়ারের যে টেম্পারেচারটা সেটা কমিয়ে দেয়। যেমন পুকুরের পানিটার টেম্পারেচার কমিয়ে দেয়। আজকে ঢাকা শহরে আমরা দেখছি যে গাছ তো নেই,
সাথে মাটি তো দেখাই যায় না, সব ইট পাথর, পাশাপাশি কোনো জলাধার, কোনো পুকুর বা কোনো এবং আমাদের পাশে যে আমাদের বুড়িগঙ্গা নদী সেটাও নষ্ট করে ফেলা হয়েছে, একটা জীবন্ত একটা নদীকে মেরে ফেলা হয়েছে সম্পূর্ণ। ওই যে আমি একটু আগে যেটা বলেছি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়াস্টেজগুলো ফেলে ফেলে সবগুলো নষ্ট করে ফেলা হয়েছে। তাহলে ঢাকা শহরটাকে তো এখন আমি মনে করি যেটা মৃত একটা শহর হয়ে গেছে, যেখানে হিট অ্যাবজর্ব করার মতো কোনো কিছুই নেই। আমি এই জায়গাটিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা রিকোয়েস্ট, আমার মাননীয় প্রধানমন্ত্রী সাহস করে অনেক কাজ করেছেন বাংলাদেশে, ওনার সাহসটা আসলেই প্রশংসনীয়। আমি ওনাকে জাস্ট মানে ওনাকে অ্যাডভাইস করার মতো আমার সেই ইয়ে নেই আমার। আমি শুধু ওনার কাছে একটা জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী, আমি চায়নাতে গিয়ে দেখেছি যে তাদের প্রত্যেকটা শহর একই রকম। আমি তাদের 3টা শহর ভিজিট করেছি, কুনমিং, সাংঘাই এবং গুয়ানজো। কোনো শহরের মধ্যে 3টা শহরের মধ্যে আমি কোনো ডেভিয়েশন খুঁজে পাই নাই। প্রত্যেকটা শহর একই রকম, একই রকম, একই ফ্যাসিলিটিস, একই ধরনের সুযোগ সুবিধা তাদের প্রত্যেক শহরে। আমরা যদি বাংলাদেশের ছোট্ট একটা শহর, মাননীয় প্রধানমন্ত্রী, সবগুলো সুযোগ সুবিধা ঢাকা শহরে কেন থাকবে? আপনি যদি একটু এই জিনিসটা নিয়ে একটু যদি প্ল্যানিং করেন যে আমরা বাংলাদেশের 64টি জেলা, প্রত্যেকটা জেলাকে কিভাবে সুযোগ সুবিধাগুলো ঢাকার মতো করা যায়। কারণ এখন হলো আপনি তো সব কিছু করেই দিয়েছেন, মেট্রো রেল হয়ে গিয়েছে, আপনি এখন মেট্রো পাশাপাশি আমাদের যমুনা সেতু, পদ্মা সেতু সেটা করে দিয়েছেন। এখন তো আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে। আরেকটা জিনিস যদি মাননীয় প্রধানমন্ত্রী আপনি করেন, সেটা হলো প্রত্যেকটা জেলায়, এই যে আমরা আমাদের বিজনেসের কাজে যেতে হয়, প্রত্যেকটা জেলায় যদি আপনি একটু সুযোগ সুবিধা, ঢাকার মতো সুযোগ সুবিধাগুলো বাড়িয়ে দেন, বিশেষ করে যেমন এয়ারপোর্ট, বিমানবন্দর যদি আমাদের ম্যাক্সিমাম জেলায় থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা জেলা থেকে, যেমন আমি নোয়াখালী আমার হোম ডিস্ট্রিক্ট, সেখান থেকে আমার একজন ক্লায়েন্ট রংপুর থেকে আসবে, সে বিমানে এসে নোয়াখালী নামবে, সামান্য সময়ের ব্যাপার, তাকে ঢাকা আসতে হবে না, আমাকে ঢাকায় বসে থাকতে হবে না। এভাবে যদি আমরা প্রত্যেকটা শহরকে ঢাকার মতো করে আমরা সাজিয়ে নিই, আমরা আমাদের প্রত্যেকটা শহর থেকে আমাদের কার্যক্রমগুলো আমরা চালাতে পারি, এবং সেই ক্ষেত্রে আমাদের মানুষের ডেনসিটি ঢাকা শহরে কমে যাবে, এবং শহরে মানুষ শহরমুখী হবে না। প্রত্যেকটা শহরে থেকে, প্রত্যেকটা জেলায় থেকেই মানুষ তার সমস্ত চাহিদামূলক কাজগুলো সে করতে পারবে। এতে করে আমাদের জলবায়ু, আমাদের এখন যে পরিস্থিতিটা হচ্ছে ঢাকা শহরে, আমাদের যে ডেনসিটি বেড়েছে সেটা কমে যাবে, এবং আমাদের বিশেষ করে যে হিট, যেটা এখনকার অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড আমাদের ঢাকা শহরে বিরাজমান, সেটাও অনেকাংশে কমে যাবে। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার এই ছোট্ট কথাটুকু যদি উনি যদি কোনোভাবেই উনি যদি এটা একটু রিয়েলাইজ করেন, তাহলে আমার মনে হয় আমরা এই পরিকল্পনাটা করতে পারি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জেলাকে আমরা ঢাকার মতো করে একটু সাজিয়ে নিতে পারি। বিশেষ করে এয়ারপোর্টটা যদি হয়ে যায়, সেখানে টাইমটা অনেক কমে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যে কোনো জেলা থেকে আমরা কাজ করতে পারবো, আমরা সবাই ঢাকা হেড অফিস করে বসে থাকা লাগবে না, যে কোনো জেলা থেকে আমরা অফিস মেনটেন করে কাজ করতে পারবো। আর আরেকটা জিনিস সেটা হলো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের এই হিট থেকে বাঁচা। আমি বেশি না, আমার মনে হয় 5 বছর পরে যেভাবে হিট ইনক্রিজ হচ্ছে, গ্রাফিক্যালি সে উপরের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বাঁচতে পারবো না। 50-র কাছাকাছি হিট চলে আসলে মানুষ মারা যাবে, মানুষ আর বাঁচতে পারবে না। সেই জায়গাটিতে আমি আমার বাংলাদেশে 18 কোটি মানুষের কাছে অ্যাজ এ সিনিয়র কেমিস্ট হিসাবে আমি আবেদন করব যে আপনারা প্রচুর পরিমাণে, এই যে সামনে বর্ষা আসতেছে, প্রত্যেকে অন্তত 5টা করে হোক 10টা করে হোক গাছ লাগাবেন। কারণ গাছ হলো আমাদের সবুজ বনানী, এমন একটা জিনিস, আল্লাহ পাকের এমন একটা সৃষ্টি। কারণ আমি আগেই বলেছি যে আল্লাহ রিসাইক্লিং করেছেন, আমাদের রিসাইক্লিং করে এই পৃথিবীটাকে তৈরি করেছেন। আমি কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, সেটাকে আবার অ্যাবজর্ব করছে গাছ আবার অক্সিজেন দিচ্ছে, আমি সেটা আবার নিচ্ছি। এভাবে আমরা আসলে একটাকে একটা নিউট্রিলাইজ করে ফেলছে। এখন সে জায়গাটিতে যদি আমাদের মানুষের পরিমাণ বেড়ে যায়, আর যে অ্যাবজর্ব করবে কার্বন ডাইঅক্সাইড, সেই সবুজ বনানী যদি কমে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হিট বাড়বে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে। প্রত্যেকে আমাদের গাছ লাগাতে হবে প্রচুর পরিমাণে, সামনে বর্ষা আসছে। আর একটা জিনিস যেটা হলো পুকুর, আজকে আমরা দেখছি গ্রামেও আজকে মানুষ পুকুরগুলো ভরাট করে ফেলছে। আমি এই জায়গাটিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিতে চাই, সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রী, আপনি পরিবেশ অধিদপ্তরে যারা রয়েছেন, বিশেষ করে প্রত্যেকটা জেলায় যে ডিডি সাহেবগণ রয়েছেন, প্রত্যেককে বলবেন যে কোনো পুকুর যাতে ভরাট করতে না পারে। কারণ আজকে গ্রামে প্রচুর পরিমাণে পুকুর ভরাট হয়ে যাচ্ছে। পুকুর ভরাট হয়ে যাওয়া মানে কি, সেই জায়গাটিতে আমার পানি আর হিটটাকে অ্যাবজর্ব করার মতো কোনো সোর্স নেই। প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, যাতে কোনো পুকুর ভরাট করতে না পারে, এবং কোনো পুকুর যদি পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া কেউ ভরাট করে, সেই ক্ষেত্রে আপনি আইনটাকে অনেক বেশি করেন, যাতে করে তাকে আইনের আওতায় নিয়ে তাকে তার শাস্তি দেওয়া হয়। কোনো পুকুর ভরাট করা যাবে না। আমাদের প্রচুর পরিমাণে জলাধার থাকতে হবে, পুকুর থাকতে হবে, যেটা আমাদের হিটটাকে অ্যাবজর্ব করবে। আর একটা জিনিস হলো আমাদের খালবিলগুলো নষ্ট করে ফেলছে। আমরা ওয়াস্টেজ ম্যাটেরিয়ালসগুলো ফেলে আমাদের আজকে খাল নেই, প্রত্যেকটা খাল মৃত, নদী মৃত। এগুলাকে বাঁচাতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। এগুলাকে যদি আমরা জীবিত রাখতে পারি, আবার জীবিত করে ফেলতে পারি, তাহলে এরাই কিন্তু আমাদের এই হিটগুলোকে অ্যাবজর্ব করবে। আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস
অক্সাইড এগুলাকে তারা অ্যাবজর্ব করবে, করে আমাদের আমাদের যে এয়ারের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকে তারা কমাবে। আরেকটা জিনিস যেটা একদম সর্বশেষ আমি বলে শেষ করব, সেটা হলো ট্রান্সপোর্টেশন। আজকে দেখেন ঢাকা শহরে প্রত্যেকটা ফ্যামিলিতে তাদের মানে পার হেড একটা করে গাড়ি আছে। কেন? গাড়ি তো আমরাও মেনটেন করি, আমরাও ফ্যামিলিতে গাড়ি মেনটেন করি, কিন্তু একটা ফ্যামিলিতে একটা গাড়ি থাকবে, অনলি একটা গাড়ি। কারণ আজকে গাড়ি থেকে যে সমস্ত ফুয়েলগুলো হচ্ছে এবং সেখান থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে, এবং এই গাড়িগুলো যখন রাস্তায় চলে সেখানে প্রচুর পরিমাণে আমাদের ক্ষতিকর গ্যাস নির্গত হচ্ছে, আমাদের এয়ারে আমাদের ক্ষতিকর গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, এগুলো হিট অ্যাবজর্ব করছে, প্রচুর হিট আজকে বেড়ে যাচ্ছে। এই জায়গাটিতে মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ আমরা গাড়ি থেকে ট্যাক্স পাচ্ছি, দেশ এখান থেকে কিছু ট্যাক্স পাচ্ছে, বাট ট্যাক্স পেলেই যে এখন আমার দেশ তো আগে বাঁচাতে হবে। আমরা যদি আজকে মানুষ বাঁচতে না পারি, সে জায়গাটিতে আমি টাকা দিয়ে করবোটা কি? এই জায়গাটিতে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট যে প্রত্যেক ফ্যামিলি যাতে একটা করে গাড়ি মেনটেন করে, ঢাকা শহরে গাড়িগুলোকে কমিয়ে দেওয়া হোক, প্রত্যেকটা ফ্যামিলি থেকে গাড়ি উঠিয়ে দেওয়া হোক, একটা করে গাড়ি মেনটেন করবে, গাড়ি থেকে যাতে কোনো রকম কোনো আমাদের গাড়ি থেকে যাতে আমাদের যে সমস্ত ক্ষতিকর যে সমস্ত গ্যাস নির্গত হচ্ছে এগুলো যাতে আস্তে আস্তে আমরা কমিয়ে আনতে পারি, তাহলে আমাদের ক্ষতিকর গ্যাসের পরিমাণ টেম্পারেচারে আমাদের বাতাসে কমে যাবে আশা করি। তো যাই হোক, প্রিয় ভিউয়ার্স, আমি অ্যাকচুয়ালি মানে খুবই আবেগপ্রুত হয়ে আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। সেটা হলো আসলে আমরা যদি আজকে প্রিকুয়েশনগুলোতে আমরা না যাই, আমরা যদি প্রিকুয়েশনগুলো না নিই, তাহলে গ্রাফিক্যালি আজকে আমরা বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি, গ্রাফিক্যালি যেভাবে টেম্পারেচারটা উপরের দিকে উঠছে এবং আমাদের ক্ষতিকর গ্যাস কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড যেগুলো গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী, এইগুলো যেভাবে বাড়ছে, এগুলো প্রচুর পরিমাণে একসময় হিট অ্যাবজর্ব করবে আমাদের এই নিচের বায়ুমণ্ডলে, এবং হিট অ্যাবজর্ব করে একটা সময় আমরা যখন 50-র উপরে টেম্পারেচার উঠে যাবে, তখন ভিউয়ার্স আমরা আসলে আর বাঁচতে পারবো না। আমি আমার সকল বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমার নিবেদন, আপনার প্রত্যেকে জায়গা থেকে আমরা একটু সচেতন হই, আমরা এই বিষয়গুলো নিয়ে একটু রিয়েলাইজ করি, যাতে আমরা আমাদের আগামীতে সুন্দর এই যে পৃথিবী আল্লাহ দিয়েছেন, কারণ আল্লাহ পৃথিবীটা সুন্দর করে দিয়েছেন, আজকে আমরা আমাদের কর্মের কারণে আমরা আমাদের পৃথিবীটা নষ্ট করে ফেলছি। আমরা এখন আল্লাহকে দায়ী করলে হবে না যে আল্লাহ অনেক হিট দিচ্ছে, আল্লাহ অনেক তাপ দিচ্ছে। নো, আল্লাহ দিচ্ছে না, এটা আমাদের হাতের সৃষ্টি, আমাদের কর্মের সৃষ্টি। আমাদেরকে আল্লাহ একটা বিবেক দিয়েছে, আমরা আশরাফুল মাকলুকাত, জ্ঞান দিয়েছে, বাট সেটাকে আমরা আজকে ব্যবহার করছি না। আমরা সেটাকে অসাধুভাবে ব্যবহার করে আজকে আল্লাহর যে সুন্দর রিসাইক্লিং একটা পৃথিবী, সেটাকে আমরা ড্যামেজ করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি, ওই কার্যক্রমটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। এই জায়গাটিতে আমরা আবার একটু সচেতন হই সবাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে সঠিক বুঝটুকু দান করে, এবং আমরা যে টেম্পারেচার আজকে যাচ্ছে আগামীতে যাতে আমরা এই টেম্পারেচারটাকে কমিয়ে আনতে পারি, আমরা আল্লাহর কাছে দোয়া করি, এবং আমরা প্রত্যেকে জায়গা থেকে কাজগুলো সঠিকভাবে করি, তাহলে ইনশাআল্লাহ আমরা রেহাই পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।